এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে থমথমে হবিগঞ্জ শহর। ১৪৪ ধারা জারির নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের শ্রীমঙ্গলে আটকে দিয়েছে পুলিশ। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় শিপমেন্ট নিয়ে বিপাকে গার্বেজ মালিকরা। নোয়াখালীর সুন্দরপুর গ্যাস ক্ষেত্রে নতুন কূপ খনন কাজ শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট সরবরাহের আশা। গাজীপুরে ১৯ কোটি টাকার সেতুতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে স্থানীয়রা। দেখভালের অভাবে চুরি যাচ্ছে সোলার লাইট ও রেলিং এর নাট। উঁচা তো কষ্ট অনেক, যদি রাস্তাটা হয়ে যায় গাড়িগুলি চলতে অনেক হবে, মানুষের দুর্ভোগী সৃষ্টি হবে না। শরীয়তপুর ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে পানি পরিশোধন প্রকল্প। পাইপলাইন বসানো শেষ হলেও শুরু করা যায়নি ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ। সবাই অনেক অশান্তির মধ্যে আছে পানি নিয়ে, সাপ্লাইয়ের পানি এই আসে না। লাইনটা বললে আমাকে বলে না, পুরো পৌরসভাবাসীর অনেক সুযোগ সুবিধা হইতো। এই কাজটুকুই শুধু বাকি আছে, এটা হয়ে গেলে আমরা পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ করতে পারবো। কুমিল্লায় কয়েক বছর আগে শিক্ষার্থী পিটিয়ে ভাইরাল জাকারিয়া এবার নিজেই খুলেছেন মাদ্রাসা। পুরনো ভিডিও আবারও ছড়িয়ে পড়ায় দিয়েছেন গা ঢাকা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী, আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। এনসিপি ও বিএনপি ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। মঙ্গলবার শহরের কোর্ট মসজিদ এলাকায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়িবহরে হামলার জেরে দুপক্ষই আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। প্রশাসনের ১৪৪ ধারা জারির আদেশে বলা হয়েছে, এনসিপি বুধবার পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে সদর ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময় একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে। সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতারা বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। কালকের কনসিকুয়েন্স হিসেবে আজকের যে প্রোগ্রাম, এটা নিয়ে আমরা ইয়েতে আছি, বাট আমাদের কাছে অভিযোগ আজকে দিবে বলছে, যে অভিযোগ আসলে আমরা তার পরবর্তীতে আলাপ আলোচনা করে যেটা করা যায় সেটাই করবো। এবারে আমরা হবিগঞ্জের পরিস্থিতি সম্পর্কে জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, ১৪৪ ধারা জারির পর শহরের পরিস্থিতি কেমন? দোদলের নেতারা কি বলছেন এ বিষয়ে? পুরোটি আসলে হবিগঞ্জ শহরের জনজীবন সেটি আসলে খুব একটা প্রভাব পড়ে না। আমার পিছনে দেখতে পাচ্ছেন কাজ চলাচল, জনগণের চলাচল, সেটি হবিগঞ্জ জেলা শহরে প্রবেশ করেনি। এই কারণে এটি নিয়ে আসলে তেমন কোনো ধরনের প্রভাব সাধারণ মানুষের মধ্যে নেই। আর এখন সব থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, এনসিপি নেতৃবৃন্দকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে প্রবেশের যে পথ, শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় তাদেরকে পুলিশ ব্যারিকেডের সামনে তারা রয়েছেন এবং তাদেরকে অনুরোধ করা হচ্ছে যেন তারা হবিগঞ্জ জেলায় প্রবেশ না করেন। আর হবিগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র্যাব, ৩ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে এবং তারাও আসলে তাদের যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন। এখন আমরা রয়েছে আসলে হবিগঞ্জ শহরের বিএনপি জেলা বিএনপি কার্যালয় যেটি রয়েছে, কার্যালয়ের সামনে। এখানে আসলে এক ধরনের উৎসুক মানুষের যে ভিড়,
সেটি আসলে দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা ওই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত চোখে পড়েনি। সবকিছু মিলে এখানকার স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যেটি বলছেন, সার্কিট হাউসের নেতৃবৃন্দ যখন পৌঁছলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তখন তারা হয়তো একটি সুন্দর সম্মেলন করতে পারবেন এবং এ ধরনের একটি প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। একই সাথে যে বিক্ষোভ সমাবেশ তাদের হবার কথা সেটিও তারা করবেন, এই ধরনের একটি বিষয় তারা বলছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এর মধ্যে পুলিশ আবারও এসেছে, অতিরিক্ত পুলিশ, তারা ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে তারা এখানে যারা উৎসুক জনতা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে হবিগঞ্জ পরে এক ধরনের থমথমে পরিস্থিতি যেটি রয়েছে সেটি বাড়তে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে ঘটেনি। আর জেলা ছাত্রদল সভাপতির সাথে আমার আলাপ হয়েছে। অনেক ধন্যবাদ প্রদীপ আপনাকে। এদিকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের শ্রীমঙ্গলে আটকে দিয়েছে পুলিশ। সেখানে রয়েছেন সহকর্মী আফরোজ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আফরোজ, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং কি বলছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা? পুলিশ বা প্রশাসনের কারোর সাথে কি আপনাদের মধ্যে কথা হয়েছে? পুরো এই মাত্র এনসিপির যে টিম যে বহর যারা ছিলেন, পুলিশ যাদেরকে এখানে আটকিয়ে রেখেছিল, অর্থাৎ পুলিশ বলছিল যে তাদের নিরাপত্তার স্বার্থে জায়গাটা হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার একেবারে শেষ প্রান্ত এবং হবিগঞ্জ এর শুরুটা ওরা চারকন্যা ভাস্কর্যের সামনে। এই খানিকটা আগেই এখানে প্রায় 20 মিনিটের মতো এনসিপির যে বহর যে নেতৃবৃন্দ সবাইকে কিন্তু পুলিশ এখানে আটকে রেখেছিল এবং এই মাত্র আমরা যেটা দেখেছি যে তারা পুলিশের বাধা অতিক্রম করে, অর্থাৎ তারা সেখান থেকে তারা হবিগঞ্জের দিকে রওনা দিয়েছে। নিশ্চয়ই আপনি দেখছেন যে পুলিশও কিন্তু একদিকে সরে গেছে এবং এখানে যে এনসিপির নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, সালম, হাসানাত আব্দুল্লাহ, ডাক্তার মাহমুদা মিতু সহ যারা ছিলেন, প্রায় পুরো বহর তাদের দীর্ঘক্ষণ এখানে পুলিশ আটকে রেখেছিল, বলছিল হবিগঞ্জ যাওয়াটা তাদের জন্য নিরাপদ হবে না এবং তাদের নিরাপত্তার স্বার্থেই তারা যাতে এখান থেকে ব্রেক করে সিলেটের দিকে যান বা ঢাকা তারা চলে যান, এই ধরনের পরামর্শ পুলিশ দিচ্ছিল তাদেরকে। কিন্তু তারা আসলে পুলিশের সেই বাধা শুনেননি। তারা বলছিলেন যে এটা অন্যায় হচ্ছে, কারণ যে 144 ধারা যেটি জারি করা হয়েছে সেটি হবিগঞ্জের মধ্যে, কিন্তু এখানে বাধা দেওয়াটা তাদেরকে অন্যায় কাজ, এই ধরনের তারা বলছিলেন এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন। এবং তারপর একটা পর্যায়ে তারা তাদের নেতৃবৃন্দ নিয়ে তারা এখান থেকে পুলিশের বাধা অতিক্রম করে হবিগঞ্জের দিকে রওনা দেন এবং এখন তারা হবিগঞ্জের দিকে যাচ্ছেন এবং পুলিশও তাদের যে বাধা দিয়েছিল তারাও কিন্তু তাদের সরে যায় এবং এখন আমরা দেখছি যে আসলে তারা এখান থেকে চলে গেছেন এবং পুলিশও এখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আফরোজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের, ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। গ্যাস সংকটে নারায়ণগঞ্জের গার্মেন্টসের বয়লার ও ডাইং কারখানাগুলোকে প্রায় অচল অবস্থা। ফেব্রিক্স ডাইং করতে না পেরে ক্ষতির মুখে জেলার প্রায় 400 কারখানা মালিক। বিকেএমইআর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, চাহিদা মতো উৎপাদন না হওয়ায় শিপমেন্ট নির্ধারিত সময়ে ক্রেতাকে দেওয়া সম্ভব হচ্ছে না। এতে লোকসানে পড়বেন গার্মেন্টস মালিকরা। অনেক শ্রমিক বেতন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। একই চিত্র আশুলিয়ার পোশাক কারখানাগুলোতেও। অধিকাংশ কারখানায় কমে গেছে উৎপাদন। দুশ্চিন্তায় শ্রমিক ও মালিকরা। এদিকে গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন রয়েছে। অনেক জায়গায় ব্যাহত হচ্ছে রান্নাবান্নার কাজও। সকালে এসে দেখি গ্যাস নাই, আমরা সারাদিন বসে থেকে সন্ধ্যার পরে চলে যাই। গ্যাসের সংকটের কারণে আমরা কয়েকদিন যাবত কাজ করতে পারতেছি না। আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কি খেয়ে থাকবো? এই ফ্যাক্টরি না চললে আমাদের কি অবস্থা হবে? উৎপাদন ব্যাহত হলে পরে আমাদের বুঝতেই পারছেন যে আলটিমেটলি রেজাল্ট যেটা হবে, বায়াররা আমাদেরকে এয়ার শিপমেন্ট করতে বলবে অথবা ডিসকাউন্ট নিবে। এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে টোটাল ভ্যালুর 50 থেকে 60% নাই, আর যদি ডিসকাউন্ট করতে হয় মিনিমাম 25 থেকে 30% ডিসকাউন্ট করতে হবে। তার মানে দুইটাই আমাদের বিশাল একটা লস। তাহলে এই লসের দায়টা কে নিবে? গাজীপুরে শিল্প কারখানাগুলোর উৎপাদন নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান।
পলাশ, গ্যাস সংকটে কারখানাগুলোর উৎপাদন কতটা ব্যাহত হচ্ছে এবং কতদিন নাগাদ স্বাভাবিক হতে পারে পরিস্থিতি? প্রায় 6,000 শিল্প কলকারখানা গাজীপুর শিল্প অঞ্চল আমরা বেশ কয়েকটি শিল্প কলকারখানা বন্ধ করে দিয়েছে, কারণ উৎপাদন যে প্রক্রিয়া সেটি বন্ধ হয়েছে। গ্যাস অফিস বলছি যে আসলে খুব গুরুত্ব দিয়ে সমাধান হবে এমন আশা যে একাধিক শিল্প কলকারখানা মালিকদেরকে আসলে উৎসাহ দেওয়া হচ্ছে। তবে সরজীবনের যে বিষয়টা হচ্ছে যে গত সবচেয়ে কাজে সেখানে কিন্তু বেশ অনেকটাই সম্মুখীন হচ্ছে। আমরা এখন রয়েছি একটি গ্যাস পাম্পের একটি একটু যদি লম্বা যে দীর্ঘ লাইন সেটি দেখলে একটি বোঝানো যাবে যে আসলে শুধু গাজীপুর নয়, প্রত্যেকটি শিল্প কারখানা থেকে শুরু করে গ্যাস পাম্পের প্রত্যেকটি জায়গাতেই আসলে গ্যাসের যে সংকট সেটি নিয়ে কিন্তু হাহাকার করছে শিল্প কলকারখানা এবং যে পরিবহন সেক্টর আবাসিক অর্থাৎ চতুর্পাশে কিন্তু আসলে এই সমস্যারে ভোগ করতে হচ্ছে সাধারণ জনগণ থেকে স্তরের মানুষ। তারা বলছে যে এখনো আসলে এটি সমাধান হচ্ছে না, অনেকদিন হয়েছে, এটি আসলে কবে নাগাদ সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অপেক্ষায় কিন্তু আসলে রয়েছে যারা আসলে এই গ্যাস সংশ্লিষ্ট যারা রয়েছে তারা। তবে আমরা বিষয় দেখছি যে গ্যাস স্টেশনে তারাও দেখছি যে বড় বড় লরি দেওয়ার কারণে যেমন আসলে এখানে বিভিন্ন পরিবহন সঠিক সময়ে সঠিক যে গ্যাস কিন্তু পাচ্ছে না। অন্যদিকে যারা শিল্প প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু ঠিক একইভাবে কিন্তু শিল্প প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে যে বাইরেগুলো রয়েছে সেই বাইরেগুলো কিন্তু আসলে নির্দিষ্ট সময় যে উৎপাদন যে টার্গেট সেই টার্গেট দিতে পারছে না। যেই কারণে আমরা দেখছি যে অধিকাংশ শিল্প কলকারখানা তাদের উৎপাদন ক্ষমতা বন্ধ করে সেখানে আসলে শিল্প কলকারখানা ছুটি দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। তাদের যে উৎপাদন যে টার্গেট সেটিও বন্ধ হয়েছে। সবকিছু মিলে যদি বলি সেক্ষেত্রে বলবো যে এই সমস্যা যদি সামনে আরো কয়েকদিন থাকে সেক্ষেত্রে বলা হবে যে গাজীপুর একদম অচল হয়ে শিল্প প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সব বন্ধ হয়ে পুরো দেশ সহ আসলে বিশাল একটি সমস্যার সম্মুখীন করতে হবে এই গ্যাস সংকট নিয়ে। ধন্যবাদ পলাশ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নোয়াখালীর সুন্দরপুর গ্যাস ক্ষেত্র নতুন কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। সেনবাগ উপজেলা বড়চারিগাঁও গ্রামে মঙ্গলবার থেকে এই কূপের খনন কাজ শুরু হয়। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায় প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে 1550 মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 45 দিন খনন ও 15 দিন ডিএসটি টেস্ট শেষে মজুতকৃত গ্যাসের পরিমাণ জানা যাবে। সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ। গাজীপুরে 19 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও এক পাশের সংযোগ সড়ক না থাকায় সুফল পাচ্ছেন না স্থানীয়রা। অথচ কাজ শেষ হয়েছে 3 বছর আগে। ভোগান্তিতে বরমী ইউনিয়নের ময়মনসিংহ অঞ্চলের মানুষরা। অভিযোগ, সংরক্ষণের অভাবে সেতুর সোলার লাইট ও রেলিংয়ের নাট খুলে দিচ্ছে দুর্বৃত্তরা। এদিকে ভূমি অধিগ্রহণ জটিলতায় কাজের অগ্রগতি নেই বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। জেলা প্রশাসক বলছেন সেতুটি বাস্তবায়নে কেন বিলম্ব হচ্ছে সে কৈফিয়ত দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে। নদীর 2 তীরকে যুক্ত করতে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছিল 97.34 মিটার দীর্ঘ এই সেতু। অথচ সংযোগ সড়ক না থাকায় সেই সেতু কোনো কাজেই আসছে না বাসিন্দাদের। 2021 সালে প্রায় 19 কোটি টাকা ব্যয়ে গাজীপুরের বরমী ইউনিয়নের মাটিকাটা নদীর ওপর নির্মাণ হয় সেতুটি, যা যৌথভাবে বাস্তবায়ন করে মেসার্স আরপি কনস্ট্রাকশন এবং MA ইঞ্জিনিয়ারিং। তবে চোখের সামনে বিশাল অবকাঠামো দাঁড়িয়ে থাকলেও দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয় স্থানীয়দের। কেউ কেউ আবার ঝুঁকি নিয়ে সেতু পারাপার হতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়। ভোগান্তিতে পাইটালপাড়া, বরমী বাজার, কাউরাইত সহ এই পথে চলাচলকারী কয়েক হাজার বাসিন্দা। মানে পুরা যায়, মানে এসব ড্রেস হয়ে যায় নষ্ট, বইখাতে ভিজে যায়। কাঁচার উড়ন লাগে, মনে করেন উঁচা তো কষ্ট অনেক। যদি রাস্তাটা হয়ে যায় গাড়ি গুড়ি চলতে অনেক হবে, মানুষের দুর্ভোগ সৃষ্টি হবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দাবি, জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে কাজ শেষ করতে পারেনি তারা। এদিকে সড়ক ও জনপদ বিভাগ বলছে এরই মধ্যে এসব টাকা পরিশোধ করা হয়েছে। পুরনো ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করে চলতি অর্থবছরেই নতুন টেন্ডারের মাধ্যমে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
এই প্যাকেজ ভাঙার অনুমতি প্রধান প্রকৌশলী দিবেন। আমাদের চিঠি লেখা হয়ে গেছে, তার পর্যন্ত আছে। এখন স্যার একটা সিদ্ধান্ত দিলেই ঢাকা জোনের এডিশনাল চিফ স্যার আমাদের এই যে ট্রাক্টরটা অনুমোদন করে দিবেন। আমরা দরপত্র আহ্বান করবো, পিএস মূল্যায়ন শেষে, দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া শেষে এখানে ঠিকাদার আসবেন এবং কাজ করবেন। তবে জেলা প্রশাসক বলছেন, পরিকল্পনা অনুযায়ী সেতু নির্মাণ হলেও নির্ধারিত সময়ের মধ্যে সংযোগ সড়ক কেন হয়নি সে দায় সড়ক ও জনপথ বিভাগের। যেহেতু ওনারা ব্রিজটা করতে পেরেছেন, নিশ্চয় ওনাদের প্ল্যানের ভিতর, নকশার ভিতরে পুরো অধিগ্রহণকৃত জায়গায় কিভাবে ওনারা এটাকে ব্যবহার করবেন সেরকম একটা প্ল্যান নিশ্চয় ওনাদের ওখানেই ছিল। কেন এটা দেরি হলো সেটা এখন খতিয়ে নেওয়া উচিত। সকল জটিলতা কাটিয়ে সেতুটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবি এ পথে চলাচলকারীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শরীয়তপুর পৌরবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানির স্বপ্ন দেখিয়েছিল কীর্তনাশা নদীর পানি পরিশোধন প্রকল্প। মেয়াদ শেষ হলেও মাত্র 42% বাস্তবায়ন হয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছে পাইপলাইন, কিন্তু জমি অধিগ্রহণ জটিলতায় শুরুই করা যায়নি মূল শোধনাগারের নির্মাণ। এক মাস আগেই প্রকল্পের মেয়াদ শেষ, অথচ মাত্র 1 একর জমির জন্য আটকে আছে কার্যক্রম। শরীয়তপুর পৌরবাসীকে নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে 44 কোটি 52 লাখ 32 হাজার টাকার প্রকল্প হাতে নেয় সরকার। 2024 সালের মার্চে শুরু হওয়া প্রকল্পের মেয়াদ শেষ হয় চলতি বছরের জুনে। তবে কাজ শেষ হয়েছে মাত্র 42%। পৌর শহরে 25 কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। তবে নদী তীরের 1 একর জমি অধিগ্রহণে জটিলতা থাকায় পানি শোধনাগার বা ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণই শুরু করা যায়নি। কয়েক বছর আগে দেখলাম পৌরসভার মধ্যে বিভিন্ন পাইপ বসাইলো, তো তারা বলছিল যে নদীর পানি রিপেয়ারিং করে হচ্ছে আমাদের ব্যবহারের উপযোগী করার জন্য দেওয়া হবে এবং সবসময় পানি থাকবে, কিন্তু ওই এখনো পর্যন্ত তার কোনো সুফল আমরা পাইনি। এখন যে পানিটা আসে এই পানিটা খুব দুর্গন্ধ এবং নোংরা পানি। তো বিগত দিনে দেখছি রাস্তার পাশ দিয়ে সরকার মোটা মোটা পাইপ বসাইছে, তো এই পানিটা নদীর সুনিশ্চিত নদীর পানি রিফাইন করে আসবে। নামে মাত্র সরবরাহ আর দুর্গন্ধযুক্ত পানির ভোগান্তি নিয়েই দিন কাটছে পৌরবাসীর। দাবি জটিলতা কাটিয়ে দ্রুত শেষ করা হোক কাজ। পানি তো সবসময় সাপ্লাইতে থাকে না, তা আমাদের তো অনেক কষ্ট হয়, পানি ধরিয়ে রাখতে হয়। সবাই অনেক অশান্তির মধ্যে আছে পানি নিয়ে। সাপ্লাইয়ের পানি এই আসে না। আমাকে ওই যে মনে করেন এই যে লাইনটা বললে আমাকে বলে না, পুরা পৌরসভাবাসীর অনেক সুযোগ সুবিধা হইতো পানির লাইনে আর কি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের আগস্টেই জেলা প্রশাসনের কাছে জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়, কিন্তু দীর্ঘ সময়েও শেষ হয়নি সেই প্রক্রিয়া। এই কাজটুকুই শুধু বাকি আছে। এটা হয়ে গেলে আমরা পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ করতে পারবো, পুরোপুরি আমরা কাভার করতে পারবো আশা রাখি। অবশ্য জেলা প্রশাসনের সাফাই, জটিলতা নিরসনের মাধ্যমে দ্রুতই শোধনাগার নির্মাণের পথ খুলে দিতে কাজ চলমান। এটার একটা প্রসেস আছে, 4 ধারা নোটিশ জারি করে তারপর আবার যেতে হয় ফিল্ডে, ফিল্ড বুক প্রস্তুত করতে হয়। তো ফিল্ড বুক হয়ে গিয়েছে। ফিল্ড বুক হয়ে যাওয়ার পরে গত 21শে জুন আমরা এটা গণবিজ্ঞপ্তি আকারে দিয়েছি। যদি কারো কোনো প্রকার আপত্তি থাকে তাহলে সেটা তারা জানাবে। আপত্তি থাকলে কমিশনার স্যার এটাকে আপত্তি শুনানি করবে, আর যদি না করে তাহলে সেটা কনফার্ম হবে এবং আমরা তখন 7 ধারায় চলে যাব। শোধনাগারটি চালু হলে প্রতিদিন কীর্তিনাশা নদীর 80 লাখ লিটার পানি পরিশোধন করে পৌরবাসীর কাছে সরবরাহ করা সম্ভব হবে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। দেশে 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 2 জন প্রাণ হারিয়েছেন। সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মালবাহী ট্রাক ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মালবাহী ট্রাক চালক। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অপর ট্রাক চালক পলাতক। এদিকে রাতে গোপালগঞ্জের সদর উপজেলার বেদগ্রাম রেল ক্রসিংয়ে ট্রাক চাপায় নসিমানের এক যাত্রী নিহত হন। মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের বেধড়ক পেটাচ্ছেন শিক্ষক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি কুমিল্লার, তাও কয়েক বছর আগের। সেই অভিযুক্ত শিক্ষক এখন নিজেই খুলেছেন মাদ্রাসা। তবে ভিডিও ভাইরাল হওয়ার পরই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত হাফেজ জাকারিয়া। এদিকে কওমি মাদ্রাসার সংশ্লিষ্টরা বলছেন, তাদের নিয়ে অপপ্রচার চলছে।
বর্বরচিত এই দৃশ্য কুমিল্লার দেবিদ্বারের বাবুস সালাম মাদ্রাসার। নির্যাতনকারী মাদ্রাসার মোহতামিম হাফেজ জাকারিয়া। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে ভিডিওটি কয়েক বছর আগের। সে সময় বিষয়টি জানাজানি হলে শাস্তি দেওয়া হয় জাকারিয়াকে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারকে 1 লাখ টাকা জরিমানাও দেয় জাকারিয়া। হুজুরে আসছে নিচ থেকে আইসা মনে হয় সেটার বসে রয়েছে, পড়া জিজ্ঞেসে পড়া পারছে না, তো হুজুরে ওনাকে মারছে। মারার পরে হুজুরে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। এই ঘটনা অনেক আগের 2021 সালের শুরুর দিকের ঘটনা। যে হুজুর এই কাজটা করেছেন ওই হুজুর আর এই মাদ্রাসাতে নাই। এই সময় মামলা মোকদ্দম হয় না, গার্ডিয়ানের সাথে বসে এটা আলোচনার মাধ্যমে মীমাংসিত হয়। হাফেজ জাকারিয়া কয়েক মাস ধরে বাবুস সালাম মাদ্রাসায় আর যাননি। মুরাদনগরে মার্কাজুন নূর নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনি। সেখানে গিয়েও দেখা গেল প্রতিষ্ঠানের মূল ফটকে তালা। স্থানীয়রা জানান শিক্ষার্থীদের মারধরের ভিডিও ছড়িয়ে পড়লে মাদ্রাসা বন্ধ করে গা ঢাকা দেন জাকারিয়া। এই হুজুরই দেখছি এখানে চলাফেরা করে, মাদ্রাসা চালাইতে দেখছি বেশি দিন না, অল্প কয়েকদিন, তারপর আজকে আসা দেখি বন্ধ। এই যে হুজুররা যত মাদ্রাসা করছে, কমি মাদ্রাসা এরা সবচেয়ে খারাপ, বুঝলেন? এরা গার্জিয়ানরা খালি টাকার লোক, শুধু টাকার লোক, আর কিছু লেখাপড়ার কোনো মূলধন তাদের কাছে নেই। বাচ্চারা দিছে পড়ানোর জন্য, তারা যদি এরকমটা করে অবশ্যই খারাপ। খারাপ বলতে যেটার তুলনা নাই যে এত খারাপ দিয়া করেছে। শুধু এমন বেধড়ক মারধরই নয়, 2021 থেকে 2025 পর্যন্ত জেলার বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকদের বিরুদ্ধে 10টি যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটেছে 2টি বলাৎকারের ঘটনাও। নতুন করে হাফেজ জাকারিয়ার ভিডিও ছড়ানোয় মাদ্রাসার ব্যবস্থাপনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বাচ্চাগুলোকে বিভিন্নভাবে টর্চার করতেছে। কেন টর্চার করতেছে এটাও বোঝা যাচ্ছে না, নৃশংসভাবে টর্চার করতেছে। গণহারে এটা একটা সামাজিক ব্যাধিতে রূপান্তর হচ্ছে, গণহারে ধর্ষণ বলাৎকার চলতেছে। তবে কওমি মাদ্রাসা সংশ্লিষ্টরা বলছেন কিছু ঘটনা সত্য হলেও বেশ কয়েকটি ঘটনাই মিথ্যে। তাদেরকে নিয়ে একের পর এক অপপ্রচার চালানো হয়। পর্যবেক্ষণ করে দেখছি যে ঘটনা তো পার্সেন্টেজের পরিমাণে কম। সারা দেশে ইদানিংকালে এসে যে ঘটনাগুলো বাড়তেছে, আমরা এই বিষয়টা অনেক পর্যবেক্ষণ করছি, পর্যালোচনা করতেছি। অনেকগুলো ঘটনা মিথ্যা প্রমাণিত। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের যেন যথাযথ শাস্তি হয়, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আসে উপহার। 100টি কার্টুনে 600 পিস আনারস, যা ত্রিপুরা রাজ্যের সুমিষ্ট কিউ আনারস নামে পরিচিত। আনারসগুলো প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। ত্রিপুরা রাজ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব জানান, বাংলাদেশের পাঠানো আম উপহারের ফিরতি উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে ভারত বাংলাদেশ দুদেশের মধ্যে মেলবন্ধন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করেন তিনি। এর আগে 30 জুন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য আম্রপালি ও হাড়িভাঙা আম পাঠায় বাংলাদেশ। দুই দেশের মধ্যে বিশেষ করে আমাদের রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছরই এরকম আমরা উপহার স্বরূপ আমরা দিয়ে থাকি আনারস। এবারে আমরা 100 প্যাকেট আনারস আমরা পাঠাচ্ছি। গাজীপুরে সরকারি, আধা সরকারি ও বেসরকারি গাড়িগুলোকে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া। সকালে জেলা সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি বেসরকারি গাড়ির চালকদের অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকার নির্দেশ দেন জেলা প্রশাসক। জরুরি পরিস্থিতি ছাড়া হর্ন ব্যবহার না করার উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রশাসনের মতে অযথা হর্নের কারণে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় শব্দদূষণ বেড়ে যাচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক মানুষ সহ সবাই ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সরকারি যানবাহন থেকে সচেতনতার উদাহরণ তৈরি করতে এই কার্যক্রম নেওয়া হয়েছে। এই সময় জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শব্দদূষণ প্রতিরোধে সবাইকে সচেতন করেন জেলা প্রশাসক। এই জেলায় যত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, সকলেই একমত যে আজ থেকে নো হর্ন কর্মসূচি বাস্তবায়ন করব।
বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র আবাসভূমি সুন্দরবন। এখান থেকে অসুস্থ ও আহত অবস্থায় 4টি বাঘ উদ্ধার করেছে বন বিভাগ, কিন্তু 3টিকেই বাঁচানো যায়নি। চলতি বছরের শুরুতে শিকারের ফাঁদে গুরুতর আহত এক বাঘিনীকে উদ্ধার করার পর প্রাণীটিকে বাঁচিয়ে তোলাই ছিল বন বিভাগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দীর্ঘ 6 মাস নিবিড় পরিচর্যার পর সেই বাঘিনী নিজ আবাসস্থলে ফিরে গিয়েছে। কিভাবে হয়েছে এই সাফল্য, কিভাবে অর্জন করলো এই সাফল্য বন বিভাগ? বিশ্ব বাঘ দিবসে জানবো সেই গল্প। শেখ আল হাসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আমির সোহেল। মাত্র 3 সেকেন্ডে প্রচন্ড ক্ষিপ্রতায় জীবন্ত এক শূকরকে ঘাড় মোটকে ধরে ফেলে খাঁচায় বন্দী রয়্যাল বেঙ্গল টাইগার। এই দৃশ্য খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন থাকা বাঘিনীর। শিকারীর ফাঁদে আটকা পড়ে অসুস্থ হওয়ার পর এই বাঘিনীকে উদ্ধার করে এই কেন্দ্রে নিয়ে আসা হয়। দীর্ঘ 6 মাস চিকিৎসা নেওয়ার পর পূর্ণ শক্তি ফিরে পায় সে। এক অসুস্থ বাঘকে সুস্থ করে তার আপন ঠিকানায় ফিরিয়ে দেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে নেন বন কর্মকর্তারা। আমাদের একটা দৃঢ় প্রত্যয় ছিল যে আমরা যে কোনো মূল্যে হোক বাঘটিকে বাঁচিয়ে তাকে আবার তার প্রকৃতিতে ফিরিয়ে দিতে পারি, তাহলে আমাদের বাঘ সংরক্ষণে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক আমরা অর্জন করতে পারব। গত 4 জানুয়ারি সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সরকির খাল এলাকা থেকে 10-12 বছরের এই বাঘিনীকে উদ্ধার করে বন বিভাগ। হরিণ শিকারীর পাতা ফাঁদে আটকে তার সামনের বাম পায়ের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কয়েকদিন ফাঁদে আটকে থাকায় না খেয়ে প্রচন্ড দুর্বল হয়ে পড়ে প্রাণীটি। কেউ কেউ এমন বললেন যে এই বাঘটার পা যেহেতু বড় ধরনের ক্ষত হয়ে গেছে, এটা গ্যাংগ্রিন সৃষ্টি হয়ে যেতে পারে, সুতরাং এটার পা কেটে ফেলাই ভালো হবে। সেহেতু আমরা একটু সিদ্ধান্ত নিলাম যে আমরা আরও কয়েকটা দিন দেখি যে তার অবস্থা কী হয়, ভালোর দিকে যায় না যে খারাপের দিকে যায়। 2024 সালের বাঘ শুমারিতে সুন্দরবনে রাখা ক্যামেরায় ধরা পড়ে এই বাঘিনীর ছবি। সেই অনুযায়ী তার চলাচলের স্থান নির্ধারণ করে বন বিভাগ। যদিও ছেড়ে দেওয়ার সময় বেশ দুর্বল ছিল বাঘটি, হেলে দুলে পড়ে যায় দুবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর বেশ সমালোচনায় পড়ে বন বিভাগ। তবে কর্মকর্তাদের দাবি সুস্থ করে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। বাঘকে বন থেকে ছেড়ে এনে ধরে এনে আবার তাকে সুস্থ করে বনে ফিরে দিচ্ছি, খুব ভালো একটা অনুভূতি ছিল। বাট ছাড়ার সময় যে তড়িঘড়িটা করা হয়েছে সেটা আমাদেরকে খুব একটু পীড়া দিয়েছে। বাঘিনীকে বনে ছেড়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক। তিনি বলেন, বাঘিনীটিকে সুন্দরবনে ফিরিয়ে না দিয়ে সাফারি পার্কে নিয়ে যেতে চেয়েছিলেন কেউ, কিন্তু বন বিভাগের দৃঢ়তায় তাকে আবার বনে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তখন একটি গ্রুপ কিন্তু তখন তাদের একটি বড় মনোভাব ছিল যে এটিকে বনে ফিরিয়ে না দিয়ে তাকে সাফারি পার্কে স্থানান্তর করা যায় কিনা, কিন্তু আমরা দেখেছি তার যেহেতু হান্টিং অ্যাবিলিটিটা আছে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তাকে বনে ফিরিয়ে দিতে হবে। অসুস্থ একটি বাঘকে উদ্ধার করে আবার বনে ফিরিয়ে দেওয়াকে মাইল ফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বনু বাঘ অর্থাৎ এটি বন্দিদশার কোনো প্রাণী না, ফলে এটির এই যে একটা ম্যানেজড কন্ডিশনে, একটা ক্যাপটিভ কন্ডিশনে চিকিৎসা দেওয়া, এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই চ্যালেঞ্জিং ছিল। 2018 সালে বন বিভাগের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 114টি, আর 2024 সালে প্রকাশিত জরিপে মিলেছে 125টি বাঘের অস্তিত্ব। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।